হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই Go3-8-এ। বন্ধুরা, আজকে আমরা একটি নতুন গল্প শুরু করতে যাচ্ছি, আর তা হলো একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের চেতনার অ্যালবাম এই গল্পটি, যেটি লিখেছেন আব্দুল হক। বন্ধুরা, মূল গল্পটি শুরু করার আগে চলো আমরা এই গল্পের লেখক পরিচিতি সম্পর্কে অর্থাৎ লেখক আব্দুল হক সম্পর্কে জেনে আসি। বাংলাদেশের প্রবন্ধ সাহিত্যের অন্যতম খ্যাতিমান পুরুষ হলেন আব্দুল হক। তিনি বর্তমান চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার উদয়নগর গ্রামে 1918 সালের 10 অক্টোবর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হলো সহিমউদ্দিন বিশ্বাস এবং মাতার নাম সায়েমা খাতুন। বন্ধুরা, দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম করে তাকে তার শিক্ষা জীবন অব্যাহত রাখতে হয়েছিল। শিক্ষা জীবনে তিনি কানসার, টাঙ্গাইল, রাজশাহী ও কলকাতায় পড়াশোনা করেন। এছাড়া কর্মজীবনে তিনি সরকারি কর্মকর্তা হিসেবে বিভিন্ন দায়িত্ব পালনের পর সবশেষে বাংলা একাডেমির পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। পাকিস্তান পর্বে আব্দুল হক বাঙালি জাতীয়তাবাদী চেতনা নিয়ে ক্ষুরধার লেখা লিখে তিনি কলম সৈনিক উপাধি লাভ করেন। এছাড়া রাষ্ট্রভাষা বাংলার পক্ষে 1947 সালের আগেই তিনি কলম ধরেন এবং এই বিষয়েও প্রথম লেখক হিসাবে স্বীকৃতি পান। সরকারি কর্মচারী হয়েও বেনামে সরকার বিরোধী লেখায় তিনি যে সাহসিকতা প্রদর্শন করেন তা এখনও দৃষ্টান্ত হয়ে আছে। বন্ধুরা, মুক্ত বুদ্ধি, বিজ্ঞান মনস্কতা, শাণিত যুক্তি, বক্তব্যের সাবলীল উপস্থাপন প্রভৃতি তার রচনার অন্যতম বৈশিষ্ট্য। বুদ্ধির মুক্তি আন্দোলনের তিনি এক যোগ্য উত্তরসূরি হিসাবে বিবেচিত হন। প্রবন্ধ রচনা ছাড়াও তিনি লিখেছেন কবিতা, ছোট গল্প, উপন্যাস ও নাটক। বন্ধুরা, এছাড়াও ইবসেনের নাটক অনুবাদেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তাঁর রচিত বিভিন্ন প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে ক্রান্তিকাল, সাহিত্য ঐতিহ্য মূল্যবোধ, বাঙালি জাতীয়তাবাদ ও অন্যান্য প্রসঙ্গ, সাহিত্য ও স্বাধীনতা, ভাষা আন্দোলনের আদিপর্ব, নিঃসঙ্গ চেতনা ও অন্যান্য প্রসঙ্গ, চেতনার অ্যালবাম ও বিবিধ প্রসঙ্গ ইত্যাদি। এদিকে সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। বন্ধুরা, আব্দুল হক 1997 সালের 16 ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন। বন্ধুরা, এই ছিল চেতনার অ্যালবাম গল্পের লেখক পরিচিতি পর্ব। চলো এবার আমরা মূল গল্পে ফিরে যাই। লেখকের ভাষ্যমতে ব্যক্তির চেতনা এই জীবনকালেই প্রথম আর শেষ কথা, কিন্তু সমগ্র মানবীয় চেতনা নয়। মানবীয় চেতনা ব্যক্তি মানুষের তুলনায় ছোটোখাটো বিষয় নয়, বেশ দীর্ঘকালীন ব্যাপার। ব্যক্তির মধ্যে এই চেতনার প্রকাশ ঘটলেও মানব সমাজে এর ধারাবাহিক অবিচ্ছিন্নতা থেকে যায়। বন্ধুরা, এখানে চেতনা শব্দের অর্থ হলো চৈতন্য বা বোধ বা জ্ঞান, আর অ্যালবাম বলতে বোঝায় আলোকচিত্র, ডাকটিকিট প্রভৃতি সংরক্ষণের জন্য এক প্রকার খাতা। বন্ধুরা, এরপর তিনি বলেন, নানারূপ মহাজাগতিক কারণে একদিন গোটা মানব জাতিরই বিলুপ্তি ঘটবে। দৈব দুর্ঘটনায় অকালে না ঘটলেও স্বাভাবিকভাবে একদিন ঘটবেই। বৈজ্ঞানিকগণ এরকম কথা বলে থাকেন। এই পৃথিবীতে প্রাণীর এমন অনেক প্রজাতি ছিল যা এখন বিলুপ্ত। কোনো কোনো প্রজাতি কোটি বছর এবং তারও অধিককাল যাবৎ পৃথিবীতে বিচরণ করে বেরিয়েছে, তবু আজ তারা আর নেই। কঙ্কাল দেখে তাদের অস্তিত্বের কথা জানতে হয়। একদিন তারা বিলুপ্ত হয়ে গেছে। এখানে প্রজাতি বলতে জীববিজ্ঞানের ভাষায় কোনো প্রাণী বা উদ্ভিদের শ্রেণী বিশেষকে বোঝানো হয়েছে। যেমন প্রাণী জগতে মানুষ একটি প্রজাতি। প্রজাতিকে ইংরেজিতে স্পেসিস বলা হয়। বন্ধুরা, এরপর লেখক বলেছেন, পৃথিবীতে বিভিন্ন প্রজাতির প্রাণী যেমন বিলুপ্ত হয়ে গেছে, তেমনি মানব জাতির ভাগ্যেও ঘটবে। কিন্তু
তা এত দীর্ঘদিন পরে ঘটবে যে সেজন্য আজই মন খারাপ করে কোনো লাভ নেই। প্রত্যেক ব্যক্তি মানুষেরই একদিন মৃত্যু ঘটবে, আর সেটা সবাই জানে। কিন্তু সেজন্য কয়জন মানুষ মন খারাপ করে বসে থাকে? সীমাবদ্ধকালের প্রাণী সে, যে অর্থেই ধরা যাক। তথাপি অনন্তকালের কথা সে ভাবে, অর্থাৎ মানুষ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকে, কিন্তু মানুষ ভাবে যে তারা অনন্তকাল বেঁচে থাকবে। ভাবে কেননা ওটা তার নিয়তির সঙ্গে বাঁধা। বন্ধুরা, লেখক আরও বলেন, এখানে আরও একটি কথা বলে রাখা ভালো। প্রবীণতার পথে ব্যক্তি মানুষের যেমন একদিন স্বাভাবিক মৃত্যু ঘটে, তেমনি প্রবীণতার পথে নবপ্রজাতিরও একদিন বিলোপ ঘটতে পারে। তবে আজকাল এটাও মনে হচ্ছে সে অকস্মাৎ আত্মহত্যা করে বসতে পারে, হাইড্রোজেন বোমা, নিউট্রন বোমা অথবা আরও বিধ্বংসী কোনো মরণাস্ত্র প্রয়োগে। অধুনা এই পথে মানব জাতির বিলোপের আশঙ্কা বিলক্ষণ বিদ্যমান। আর সেই আশঙ্কার কথা বাদ দিয়েই তার অর্থাৎ লেখকের এই প্রসঙ্গ। তিনি আরও বলেন, ধরা যাক যেমন করেই হোক সব দুর্ঘটনা এড়িয়ে মানুষ বেঁচে বর্তে রইল, কিন্তু তখন যে সমস্যা দেখা দেবে তা হচ্ছে মানুষের বহু বিচিত্রমুখী জ্ঞান ভাণ্ডারের সমন্বয় সাধন। মানুষ ক্রমাগত শিল্প সাহিত্য সহ বিভিন্ন প্রকার জ্ঞান সৃষ্টি করে চলেছে। যে কোনো বিষয়ক জ্ঞানের সঙ্গে সেই জ্ঞানের আবার ইতিহাসও আছে। বন্ধুরা, এখানে বহু বিচিত্রমুখী জ্ঞানভাণ্ডার বলতে বোঝানো হয়েছে যে মানুষের জ্ঞানের বহু শাখা রয়েছে, যেমন দর্শন, অর্থনীতি, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, ভাষাতত্ত্ব, প্রকৌশলবিদ্যা, মনোবিজ্ঞান, চিকিৎসাবিদ্যা, ইতিহাস ইত্যাদি। বন্ধুরা, এরপর তিনি বলেছেন সেই সঙ্গে আরেকটি বিষয়ক জ্ঞানের সঙ্গেও তার সম্পর্ক থাকে। অনেক সময় সে সম্পর্ক অবিচ্ছেদ্য। এটি জানতে হলে আরেকটি বিষয় সম্পর্কে অন্তত কিছু অংশ জানতে হয়। এ নিয়ে সমস্যা হয়তো এখন দেখা দেয়নি, যদিও সম্ভব তবু ধরা যাক 21 অথবা 22 শতকেও সমস্যা হয়তো দেখা দিল না। কিন্তু মানুষের জ্ঞান ভাণ্ডার প্রতিনিয়ত যে হারে বাড়ছে তাতে কয়েক হাজার বছর পর একদিন সমস্যা দেখা দেবে। সেটা হচ্ছে স্মৃতির সমস্যা। বন্ধুরা, স্মৃতি দিয়েই জ্ঞানের ধারাবাহিকতা। সাধারণ মানুষ আজ পর্যন্ত মোটামুটি যে ইতিহাস জানে সব কথা নয়, মানুষের মোটামুটি যে ইতিহাস জানে তা হচ্ছে 5-6 হাজার বছরের ইতিহাস। আরও জানে তার আগেকার মানুষের ইতিহাসের কয়েকটি রেখার পরিচয় মাত্র। মানুষ তখন ঘর সংসার শুরু করেনি, প্রকৃতির সঙ্গে সংগ্রাম করছে। তারপর গোত্রে গোত্রে যুদ্ধ বিগ্রহ করেছে অনেক হাজার বছর ধরে। অলিখিত সেই ইতিহাস, নানা সূত্রে সেই ইতিহাসের আভাস মাত্র পাওয়া যায়। কিন্তু কয়েক হাজার বছর থেকে মানুষের সেই ইতিহাস তা ক্রমেই বর্ধিত পরিমাণে লিখিত ইতিহাস। যুদ্ধ বিগ্রহের ইতিহাস শুধু নয়, মানুষের সব রকম জ্ঞান ও সংস্কৃতির ইতিহাস। আর এই লিখিত ইতিহাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে প্রায় জ্যামিতিক হারে। একজন মানুষের পক্ষে সারা জীবনে এই ইতিহাস জানাই দুরূহ হয়ে উঠেছে। মানুষ তাই এখন জানছে শুধু বিশেষীকৃত ইতিহাস। বন্ধুরা, এখানে বিশেষীকৃত ইতিহাস বলতে বিশেষভাবে নির্দিষ্ট ইতিহাসকে বোঝানো হয়েছে। এই হিসাবে বলা চলে, বিভিন্ন স্বতন্ত্র মানব গোষ্ঠীর সংস্কৃতি পরস্পরের সংস্পর্শে এসে ক্রমেই পরিবর্তিত হচ্ছে এবং একটা বিশ্ব সংস্কৃতিতে রূপ লাভ করছে। তার নতুন নতুন রূপ লাভ করছে অবিচ্ছিন্ন প্রক্রিয়ায়। অন্য হিসাবে বলা চলে, মানুষের জ্ঞান ও সংস্কৃতির বিভিন্ন বিভাগ ক্রমেই বিভক্ত হয়ে পড়ছে এবং যতদিন যাবে ততই অপরিমিত রূপে বিভক্ত হয়ে যাবে। সব স্বয়ংসম্পূর্ণ সমাজের ক্ষেত্রেই এটা ঘটছে। কোনো সমাজই তার সংস্কৃতি সহ একই রকম চিরদিন থাকছে না। বন্ধুরা, সেই সঙ্গে সমাজের মানসিক সম্পদ হলো তার সাহিত্য, জ্ঞান, বিজ্ঞান, সংস্কৃতি। এগুলো একই রকম থাকছে না। জীবন্ত সংস্কৃতির সকল ধারা জীবন্ত থাকছে না, অনেক ধারার মৃত্যু ঘটছে। এমনকি এক সংস্কৃতির বিলুপ্তির পর আরেক সংস্কৃতির উদ্ভব ঘটছে।
যেমন ব্যক্তির মৃত্যু ঘটছে, তেমনি এক একটি সমাজের মৃত্যু ঘটছে, জাতির মৃত্যু ঘটছে। কিন্তু মানবীয় ধারা বেঁচে থাকছে, মানবীয় সংস্কৃতি বেঁচে থাকছে। কিন্তু যেসব সংস্কৃতি, সমাজ অথবা জাতের মৃত্যু ঘটছে, তারা মৃত্যুর পর ইতিহাস হয়ে যাচ্ছে এবং শুধু ইতিহাস হিসাবেই বেঁচে থাকছে। এখানে মানসিক সম্পদ বলতে সাহিত্য, সংস্কৃতি, জ্ঞান, বিজ্ঞানকে বোঝানো হয়েছে, যাকে আত্মিক সম্পদও বলা হয়। এটি বৈষয়িক ও আর্থিক সম্পদের বিপরীত। মূলত চিন্তন ক্রিয়ার মধ্য দিয়ে এটি সৃষ্ট। এরপর মানবীয় ধারা অর্থ হল মানব জাতির বা মানবের ধারা, অর্থাৎ নিরবিচ্ছিন্ন মানব প্রবাহ। এখানে বোঝানো হয়েছে যে ব্যক্তি মানুষের মৃত্যু ঘটলেও মানব প্রজাতি ধারাবাহিকভাবে প্রবাহমান। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তাহলে এ পর্যন্তই থাক। আশা করছি গল্পটি তোমরা বেশ উপভোগ করছো। গল্পটি আরও ভালোভাবে বুঝতে হলে, অর্থাৎ গল্পের মূল ভাব সম্পর্কে জানতে হলে তোমাদের চোখ রাখতে হবে পরবর্তী এপিসোডে, কেননা এই গল্পের বাকি অংশ নিয়ে আমরা এর পরের এপিসোডে আলোচনা করব। এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং গো জি8 সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। আব্দুল হক পাকিস্তান আমলে বাঙালি জাতীয়তাবাদী চেতনা নিয়ে ক্ষুরধার লেখা লিখে কলম সৈনিক উপাধি লাভ করেন। আব্দুল হক রাষ্ট্রভাষা বাংলার পক্ষে 1947 সালের আগেই কলম ধরেন এবং এই বিষয়ে প্রথম লেখক হিসাবে স্বীকৃতি পান। আব্দুল হক ইবসেনের নাটক অনুবাদেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ক্রান্তিকাল আব্দুল হক রচিত একটি উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। আব্দুল হক 1997 সালের 16 ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন।